যশোদা জননী বলে জাদু বাঁচানো। ও মা গো, সকালবেলা আমার মতো এই বাতিল যন্ত্রটাকে নিয়ে নাড়াঘাটা করছে কোন হতভাগা? ওর বাবা, এ তো নিজে থামবে বলে মনে হচ্ছে না। কৃষ্ণ, যন্ত্রটা যে বুড়োর স্বভাব ধরেছে তাই ধ্যান ধ্যানানিটাই বোঝা যায়। তা শতখানেক বছর বয়স কম করে হয়েছে, ছেলে পিলে নাতি নাতনির সংখ্যাও তো নেহাত কম নয়। মুঠো ফোন, হাত ফোন, টাচ ফোন, থাইয়ের ওপর ফোন, ছাড় পোকার মতো গত ক বছরে গোটা বিশ্ব সংসার ছেয়ে ফেলেছে। যাক বাবা, চুপ করেছে। আমার বুড়োটার স্বভাব পেল নাকি? ঘরে থাকি না থাকি আপন মনে কথা কইতেই থাকতো। আমি ঘরে ঢুকে মুখের দিকে চোখ তুললেই সব শব্দ বন্ধ। আর আজ সেই কথা শুনবার জন্য বুকটা ভেঙে যায়। মানুষটা যদি আজ এই বাড়িতে থাকতো তাহলে কি আমাকে এইভাবে? কি বেহায়া রে বাবা, সকালবেলা ঘুম থেকে উঠিছে কি উঠিনি একেবারে আমাদের ঘরের ন্যাওটা হয়ে উঠেছে। বিন্নি, ওরে ও বিন্নি, সব এখন মটকা মেরে বিছানায় লেপ্টে আছে। ভোর রাতে স্বপ্ন দেখছে হয়তো লটারির টাকা জিতেছে, কিংবা আমাকে তাড়িয়ে এ বাড়িটারই মালিক হয়েছে। বোনের স্বপ্ন সত্যি হয় সেই লোভে আর চোখ মেলছে না। আমার কপাল। আরে এই কি হয়েছে? হয়ে গেছে মানে এ বুড়ির ঘুম ভেঙেছে সকালবেলা, সাথে সাথে এ বাড়ির বুড়ো যন্ত্রের যন্ত্রণার গোগানিও জেগে উঠে। কি কান্নাও তো গেছে বলছি, কোন যন্ত্র? শুনেছি বাছা, দোষ আমারই হয়েছে। এখন তো ঘরে ঘরে ছোট বড় রাঙা সাদা হরেক যন্ত্রের যন্ত্রণায় সকাল সন্ধ্যে গোয়াচ্ছে। তবে এ তো যৌবনের ডাক নয়, বৃদ্ধের হাঁ, তাই আর্তনাদের মতো শোনায়। হয় আবার ধরো ধরো। বাবা, তুমি ধরবে না, তোমাদের তো ফল। যন্ত্রটা আমাদের, সে কথা অস্বীকার করবার জো নেই। কিন্তু এখন এই গোপন অন্তরের ডাকটা যে কার, সে কথা জানবো কেমন করে? আরে ধর ধর বিন্নি, কার এমন আকুল ডাক একবার শোন। বাবা, কখন থেকে রিং হচ্ছে, ফোনটা ধরতে পারছো না কেউ? আশ্চর্য,
ঘরে দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো তো বুঝতে পারছি না। মা, তুমি অন্তত দেখবে তো ফোনটা কার। আমি এখন মহাকালের একটা ডাকের জন্য অপেক্ষায় আছি বাপ আমার। আর সে ডাকের ঘন্টা তো কাউকে জানান দিয়ে বাজবে না। আমার বুকে কৃষ্ণের বাঁশি, রাধার নুপুর। অসম্ভব। আমার পক্ষে তোমার এই আবদার মেনে নেওয়া সম্ভব নয়। ফোনটা কার? না না না, আমি তো আমার কথা তোমাকে আগেই বলেছি। ফোনটা কার? এই বিন্নি, কিছু বুঝলি? কি বুঝবো? গত কমাস ধরেই তো দাদা বাবুর কথার এমন ধারা যে গায়ে পড়লে গরম জলে ফসকা পড়ে। সে কথা তো জানি রে মুখ পুরি, কিন্তু এখন এই গনগনে আছে নতুন করে শুকনো কাঠ বুঝলো কে? ঠাউর করতে পারিস? সে লোকের কি আর অভাব আছে? কথায় বলে শীতের আগুনে রোদ পোহায়, মনের আগুনে মুখ পোড়া। এই পড়ার মুখে যে কোনো কথার বাতাস ঢুকলে সে তো তপ্ত হবেই। ছেলেটাকে মুখ পোড়া বলছিস? আরে বাবা, বছর ঘুরতে চললো, দাদা বাবুর মনটা তো জ্বলছে। সেখানে তো তুমি ফ্রিজে ঠান্ডা বসাতে পারোনি, বরং সর্বক্ষণ ইন্ডাকশন জ্বলছে। চুপ কর। এমন করে হেরে যাব ভাবতে পারিনি। কিছু মনে করুনি গিন্নিমা? আশকারা তুমি ছেলে বউ দুজনকেই বড্ড বেশি দিয়েছ। অস্বীকার করি না সে কথা। ভেবেছিলাম শ্রী রাধিকার চেষ্টা যেন উদ্ভব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। ফোনটা কার? সেটা জেনে তোমার লাভ? আমি এখন লোকসানের খাতায় নাম লিখিয়েছি বাপ আমার, লাভের কোনো আশা করি না। ঠিক আছে ঠিক আছে, রাগ করতে হবে না। ফোনটা কার এই সকালবেলা শুনলে তোমার ভালো লাগবে না। অবশ্যই তুমি তো আবার বুঝতে পেরেছি। দেখবার চোখে ছানি পড়েছে ঠিকই, কিন্তু বুক থেকে মাথায় যে রক্ত স্রোত বইছে তা ক্ষীণ সরু নদীর ধারায় ছুটেছে, এখনো মজে যায়নি। তা সে মেয়ে কি বললে? ফিরে আসতে চাইছে? কি বলছো? বলছি বৌমাকে ফিরে আসতে চাইছে। মা, ডিভোর্স শুট হয়ে গেছে। সুতরাং তারই তো বেশি দায়, বল? অধিকার বলো সবই বৌমার। আগে না, পুতুল নয় তোমার ছেলে। শ্রমী একবার সিদ্ধান্ত নিলে আর ফিরে দেখে না। তুই কি কতগুলো সিদ্ধান্তের কঠিন লাইনের ওপর জীবনের রেলগাড়ি চালাস শ্রমিক? বলতে পারো? ওই যে একটা গান আছে না, জীবনটা ভাই রেলের গাড়ি। একদম ঠিক। বিনিদি, এক কাপ চা তাড়াতাড়ি। ছি, ওটা এই জন্য পালিয়ে গেল? কি বলছি সিদ্ধান্ত যদি রেল লাইনের মতো কঠিন হয়, তাহলে যে তোর গাড়ির চাকা অনেক আগেই লাইনের নিচে পড়ে গেছে। মানে? তুই তো সুরত্নাকে বিয়ে করেছিলি সিদ্ধান্ত নিয়ে। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে সেই কঠিন সিদ্ধান্ত কোন আগুনে গলে গেল? গায়ে সিদ্ধান্ত তো বদল করেছে সুরত্না। আর মা, তুমি সেই প্রথম দিন থেকে একতরফা ওর হয়ে কথা বলে যাচ্ছ। আচ্ছা তুমি তুমি কেন বুঝতে চাইছো না? আমাদের মন বলে একটা ব্যাপার আছে। গিন্নিমা ভয় পাচ্ছেন। ভয়? কাকে? সুরত্নাকে? না না, বিন্নি বলতে চাইছে গিন্নিমা ভয় পাচ্ছে বৃদ্ধাশ্রমে যেতে হবে বলে। তাই তো বিন্নি? তোর ভয় করছে না? আমি তো তবু একটা আশ্রম পাবো, তুই যে সেটুকুও পাবি না বিন্নি। তোর যে শুকনো সংসারটা অভাবের গনগনে আছে পুরে ছাই হয়ে যেতে চাইবে রে হতভাগী। ঝড় যখন আসে তখন কি দু একটা গাছের ডালপালা ভেঙে ক্ষান্ত দেয়?
এপাশে ওপাশে আলগা বেঁধে রাখা দরমা টিনের চালা উড়িয়ে বেআব্রু করে দেয় কাঁচা ঘর বাড়িগুলোকে। আমি তো বলেইছি দাদাবাবু, দাদাবাবু আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাবো না। মরণ খাগি, তুই এটুকু জানিস না তোর দাদা বাবু স্বামী যে দেশ ছেড়ে নিউ জার্সি চলে যাচ্ছে? তাহলে আমি তাহলে সেখানেই যাবো। পাগল। এখন বরং শ্রমিকের চাটা করে দে। আমি তো তোমাকে আগেই বলেছি বিনিদি, নাও তো চলো 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 চলো। তুই কোথায় যাচ্ছিস? না অনেক ঝামেলা আছে, এখন থেকে শুরু না করতে পারলে তো। আর তো মাত্র একটা দিন, তারপর আমি চলে যাব বৃদ্ধাশ্রমে। 2 মাস পরে তুই কোথায় থাকবি, কি করবি, এসব তো আমি ভাবতেও পারি না। আজ না হয় দণ্ড কয়েক মায়ের সাথে রইলি। আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে এখনই আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না, কিন্তু বছর 2-3 বাদে তো। রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো। দেশ গুই ছেড়ে কোথায় যাব? একবার তোর বাপের সাথে গিয়েছিলুম তিরুপতি মন্দির দর্শনে। চারিপাশে হাজারটা মানুষ, কিন্তু কারো কথা এক বিন্দু বুঝতে পারিনি। সে এক দম বন্ধ অবস্থা। তোর বাপ একজনকে ইশারায় জিজ্ঞাসা করলো, এখানে নাড়িবার খাবার জায়গাটা কত দূরে? জান বোঝাতে মাথায় হাত দিয়েছিল, আর তাইতে সেই লোক আমাদের টানতে টানতে নিয়ে গেল একজনের সামনে। আর এ লোক করলো কি, তোর বাপের মাথায় তেল জল মাখিয়ে খুর বার করে নেড়া করতে শুরু করে দিল। কোন রকমে পালিয়ে সোজা স্টেশন। সমীরে তারপর থেকে শুধু পুরী গেছি। আমার কাছে পুরীর ওপারে সব বেশ একরকম। দিল্লি, বৃন্দাবন, লন্ডন, নিউ জার্সি, সব ভাষা একরকম। সংস্কৃত, ইংরেজি, ফরাসি। এই বয়সে আর নতুন করে ঠাঁই নাড়া হতে চাই না রে বাপ। মা একটা কথা বলবো? অনুমতি চাইছিস? বলতে পারো। বেশ, বল না কি কথা তোর। কিছুদিন থেকেই মনে হচ্ছে তুমি যেন কেমন ইচ্ছে করে দূরে চলে যাচ্ছ। ফোন করে বৌমা কি বললে সে কথা তো বললি না। তুমি কি আমার কথার উত্তর দেবে না? তুই চাইলে কোনোদিন কোনো কিছু না দিয়ে থাকতে পেরেছি? আগে তো এমন করে ভাবতে হয়নি আমাকে। সুরত না এই বাড়ি ছেড়ে চলে যাবার 1 মাসের মধ্যে তুমি বললে তোমার এখানে একা লাগে, তুমি বৃদ্ধাশ্রমে যেতে চাও। কাকতালীয় ভাবে ঠিক সেই দিনই আমার কাছে অফার এসেছে নিউ জার্সি। মনে হলো ঠিক আছে, তাহলে আমিও চলে যাই এদেশ ছেড়ে। বলতে পারো পালিয়ে যেতে চাইছি। অথচ এই পালিয়ে যাওয়ার শব্দ দুটোকেই আমি সব থেকে ঘৃণা করি। বাইরে চাকরির অফারকে আগেও আমি পেয়েছি মা। তাহলে এইবারে কি হলো? মা এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। সুরন্দার সঙ্গে সম্পর্কটা ভাঙলো, তুমি দূরে সরে গেলে, একটা দম চাপা পরিবেশ। তার উপর প্রায় প্রত্যেক মাসে আমাদের কোম্পানি সিং করতে শুরু করলো। গত 5 বছরে মাঝারি মাপের ব্যবসার কোম্পানি প্রায় 60,000-এর বেশি বন্ধ হয়ে গেছে এই ভারতবর্ষে। কোনো রপ্তানি হয়নি। হার্ড ফিনান্সিয়াল ক্রাইসিস আমাদের, কিংবা বলতে পারো পুরো ইয়াং সেকশনটাকে একটা অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছে। আমাদের কোথাও কোনো প্রান্ত জেগে নেই যেখানে দাঁড়িয়ে 2 হাত আকাশের দিকে তুলে গাইতে পারি, আমার সকল গাটা ধন্য করে ফুটবে, ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে, আমার অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া, হৃদয় আমার আকুল করে সুগন্ধ উঠবে, ফুটবে, ফুল ফুটবে। জানি, আমি ঠিক জানি
বৌমার গান তুই ছাড়তে পারিস না। কার গান? বৌমা, সুরত না। আগে না। আমাকে তুই কি বোঝাবি? বিয়ের পর তো 24 ঘন্টা বৌমা এই গান, মানে এই সব গানই গাইতো। মন খারাপ, ভালো, সুখ, দুঃখ, তানপুরাটা নিয়ে এই গানগুলোই করতো। প্রথম প্রথম আমার মনে হতো কি প্যান প্যান করছে, পরে অবশ্যই বেশ লাগতো। তুই অবশ্যই বিয়ের আগে কি শুনেছিস না শুনেছিস জানি না, বিয়ের পর তো সকাল 8টায় বেরিয়ে যেতি, রাত 9টায় ফিরতি। তখনও হাতে পায়ে তোর ওই যন্ত্রটা ধরা থাকতো। তোমরা তো আমাকে পড়াশোনাটা ওই জন্যই করিয়েছিলে মা। তোর বাপের মতো আমি বলতে পারিনি। সে কি? কেন? শুনেছি প্রথম জীবনটা স্কুল কলেজ ফাঁকি দিয়ে যাত্রা থিয়েটারেই বেশি সময় কাটিয়েছে। তারপর সংসারে থিতু হওয়ার পরেও যে সে নেশা একেবারে কেটেছে তা কিন্তু নয়। তখনকার দিনে সব বিখ্যাত ছবি করিয়ে সত্যজিৎ রায়, মৃণাল ঘটক, ঋত্বিক সেন, রাজা তাদের ছবির শুটিং দেখবে বলে কত ছুটি যে নষ্ট করেছে। সঙ্গে প্রাণের বন্ধু ছিল মৈনা। দুজনে মিলে ছবি করবে বলে কাগজপত্র নিয়ে লেখাপড়াও শুরু করে দিয়েছিল। অবশ্য আমাকে কিছু বলতো না, খবর আমি সবই রাখতুম। বাবা ফিল্মের কথা ভাবতে? আচ্ছা, তুমি একদিন কি সব কাগজপত্র আমাকে দেখাবে বলেছিলে না? তুই তো দেখবার সময় পেলি না। দিও তো আমাকে। সেসব আর আমার কাছে নেই। কি হলো, নষ্ট হয়ে গেল? না, তাহলে? বৌমা সেসব নিয়ে গেছে। মানে ওসবে ওর কি অধিকার? আমাকে না বলে তুমি ওকে দিলে কি করে? অধিকার যে কার সেসব আমিও তো বুঝি না। আমার তোরঙের মধ্যে ওই কাগজগুলো দেখে বৌমা একদিন সারা দুপুর ধরে সেগুলো পড়ল। তারপর বললে আমার এক ভাইকে ডাকাবো। আমি ভাবলাম ভালোই হলো, তোরঙটা তো খালি হবে, আর তোর তো ওসবে কোনো দরকার নেই। তা বলে সুরত্নাকে কেন দেবে? আর আমি কিছু জানবো না? বৌমা যে তোকে কিছু জানায়নি তা আমি বুঝতে পেরেছি। কি করে বুঝলে? তোর বাপের ওইসব আবিজাবি লেখা বৌমার ভাই একটা কাগজে ছাপিয়েছিল, আমাকে দেখিয়েছিল। কিন্তু ওই কাগজটা হাতে নিয়ে ওই মেয়েটা মানে বৌমার সামনে আমার যে কি অবস্থা বোঝাতে পারবো না। রাগ হচ্ছিল তোর বাপের ওপর, আমাকে কেন কিছু বোঝালো না, কিংবা আমি। ও সব কবে হয়েছে, কি হয়েছে আমি তো কিছুই জানি না। দাদা বাবু, বলছি ফোন আর আসেনি। তোকে বলেছিল আবার ফোন করবে? আমি বলো তা না। বুঝতে পেরেছি, রান্নাঘরে চা করতে গিয়ে ও ছটফট করছিলি, এখানে কি কথা কইছে শোন। আমার আতঙ্ক করে কি আছে? সকালবেলা ফোনটা এসেছিল, তুমি ধরতে বলেছিলে তাই জিজ্ঞেস করছি। আমি তোমাদের সংসারে কোনো কথার মধ্যে থাকি না না, সে দোষ তোকে কেউ দিতে পারবে না। সেই কথাই তো বলছি। বরং তোমার কাছে আমার অনেক ঋণ আছে। ও কথা, আমি তোমাদের এই বিপদের দিনে আর কি বা করতে পেরেছি বলো? করেছো বাছা, অনেক করেছো। সেসব কথা থাক। সময় মতো এ সংসারের এ ঘরের কথা ও ঘরের কথা ঠিক আমার কানে তুলে দিয়েছো। এই ঘরের কথা মানে? এই ধরোগে ছেলের বিয়ের 2 বছর পরে আমি যখন এর দরে তার দরে মানত করে বেড়াচ্ছি, মন্দিরে মন্দিরে বামুনগুলোর দুহাত উঁচিয়ে টাকা ছেড়াদ্দ করছি, একটা নাতি কিংবা নাতনির জন্য তুমি আমাকে খবর দিলে
আমার ছেলে শ্রমী দাদা বাবু এখন বাচ্চা কাচ্চার ঝামেলা চাইছে না। আমার তাতে মানে এসব কথা তোমাকে কে বললো? বিন্নি আমার তাতে পরিশ্রমটা করলো, কিন্তু স্বামী স্ত্রীর এই গোপন কথা বিন্নি জানলো কেমন করে? তাই ভেবে আমি আশ্চর্য হয়েছি। তবে কথাটা যে সত্যি তা আমি বৌমাকে দিয়ে যাচাই করিয়ে নিয়েছি। তার মানে সুরত্না এই কথা বিন্নিদিকে বলেছে? তাই কি বিন্নি? না মানে এছাড়া আর তো অন্য কোনো রাস্তা নেই। সূর্যি যতক্ষণ এই নীল আকাশটায় থাকে মনে হয় কোনো ফাঁক নেই, আধার এলেই মস্ত ফাঁক, দূর আরো দূরের তারা উঁকি মারে তখন। আসলে আসলে ব্যক্তিগত গণ্ডিটাই আমরা বুঝতে পারি না। থাক, এসব কথা এখন অচল পয়সার মতো বাতিল হয়ে গেছে। ঘোড়া নাইকো আস্তা বলে জুড়ি গাড়ির স্বপন দেখে। যা হবার নয় তাই নিয়ে আর গপ্প গাছা করে কি লাভ? যাক, বৌমা কেন ফোন করেছিল সে কথাটা বল দেখি। আরে একটার পর একটা বাহানা। সে তো করবে, তার মানে সে মেয়ে যে এভাবে ত্যাগ দিতে চায়নি। মা, তুমি সেই প্রথম থেকে এক কথা বলে চলেছো, ডিভোর্সটা ফাইল করেছে সুরত্না। আচ্ছা বেশ, তা এখন কি বলছে? আজকে আমাদের অ্যাডভোকেটের চেম্বারে গিয়ে সই করা কথা। দিনটা 1 মাস আগে থাকতে ঠিক করো। সেই মতো আমি সমস্ত অ্যারেঞ্জ করেছি, টাকা জোগাড় করেছি, টাইম অ্যাডজাস্ট করেছি। সকালবেলা ফোন করে বলছে আসতে পারবেন। সে কেন এমন বলছে? ওই তো বললাম বাহানা। দাদা বাবুকে ঘোরাচ্ছে। দোহাই বিন্নি, এইবার ক্ষমা কর, আমাকে এ সংসারে আর সাহায্য করিস না। না, বিন্নিদি ঠিক কথা বলেছে। ও কি অজুহাত খুঁজছে? তাই তো মনে হচ্ছে। কারণ আরে ওরা কি জানতো না যে আজকেই ওর বাবাকে নার্সিংহোম থেকে রিলিজ করবে? আর তাই সে কি কখন ছাড়বে? তুই এ খবরটা জানতিস না? আমি কেমন করে জানি? তোকে যে আমি হাসপাতালে যেতে বলেছিল। সে তো আমি একদিন গিয়েছিলাম, আমি তো এসে তোমাকে বলেছি। একদিন বৌমার তো সঙ্গে কেউ নেই, একা মেয়ে মানুষ, বুড়ো মানুষ একটা রুগী নিয়ে সামলাতে পারে? পাশে তো তোর থাকবার কথা। সেটা হয় না মা। কেন হয় না? মা মা আমাদের মধ্যে আর কোনো সামাজিক সম্পর্ক নেই। কেন নেই? মনে হচ্ছে তুমি কিছু জানো না। কেন জানবো না? সেই জন্যই তো জিজ্ঞাসা করছি। তার মানে তোদের এখন আপন পর সব সম্পর্ক ঠিক হয় কাগজে সই করা না করার মধ্যে দিয়ে। ত্যাগ করবার শেষ সই যখন হয়নি তখন তোমার কর্তব্য তো তোমাকে করতেই হবে। আশ্চর্য কথা বলো তুমি। মা, এটা আমার একার চাওয়া না চাওয়ার ব্যাপার নয়। আমি যে বললুম কর্তব্য। কি কর্তব্য? কি করতে পারি আমি? বৌমার পাশে দাঁড়িয়ে একজন অসহায় বৃদ্ধ মানুষকে সাহায্য করবে। এটা হয় না। কেন? মা, আমি কি করে তোমাকে বোঝাই বলো তো? দেখো, ওর বাবা এখন কোথায় গিয়ে উঠবেন আমি জানি না। এই অবস্থায় ওল্ড হোমে ফিরে যেতে না পারলে তার দায় এখন কে নেবে? তুমি জানো না সুরত্না হস্টেলে থাকে? তাহলে মানুষটা কোথায় উঠবেন? আমি জানি না। আমি ওকে কিছু জিজ্ঞেস করিনি আর ও আমাকে কিছু বলে। তার মানে এ ব্যাপারে তোমার আর কোনো দায় রইল না। ঠিক তাই। চিন্তাও রইল না। একেবারেই না। মানুষটা কোন হাসপাতালে আছেন? হাসপাতাল নয়, নার্সিংহোম। তার নামটা কি? ঠিকানা? আচ্ছা, এইসব জেনে তুমি কি করবে? যাবে? চেষ্টা তো করতে হবে। বেয়াই আমার বয়সী একজন মানুষ, অসুস্থ, বৌমা একা মেয়ে মানুষ,
হাতটা ধরতেও তো একটা লোক লাগে। আচ্ছা মা, তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, নিজে ও ঘর থেকে ও ঘরে যাও, দরজা দেয়াল চেয়ার ধরে ধরে। কোনোদিন কলকাতায় রাস্তাঘাটে একলা বেরিয়েছো? একটা হুজুক তুললেই হলো। হুজুক? আর কি বলবো মা, আমার অবস্থাটা একটু ভাববে তো। হ্যাঁ, তোমার কিছু হলে দায়টা কাকে নিতে হবে? আমাকেই তো। আমাদের গাঁ ঘরে আসলাম মোল্লার দরগায় এক ফকির ছিল। গায়ে রোগ জ্বালা মহামারী মৃত্যু সবেতে সে ছুটে যেত। এমনকি কোনো কচি বউয়ের প্রসব হবে শুনলে জাত ধর্ম উপেক্ষা করে ছুটে গিয়ে চুপটি করে বসে থাকতো তার গাওয়ায়। গায়ের একদল পুরুষ ঠাট্টা করে বলতো, ফকির এমন করে মেয়ে মানুষের কাছে ছুটে যাও কেন? সেখানে কি কাজে লাগবে? ফকির বলতো, একটা মানুষের জন্ম হচ্ছে, এক ঘটি জলও যদি তার জন্য আনতে পারি তাহলে নিজের জন্মটা সার্থক হয়। আসমান জমিন পাহাড় নদী মানুষ গড়ে রাজমহল। ওরে একা মানুষ হাত বাড়িয়ে তুই বোকা হাত লুকোস। মানুষ বুকে মানুষ নিলে জগৎ ভরা হয় ফসল। আমার ঠাকুমার যখন গপ্প যন্ত্রণা হয়, ওই ফকির গিয়ে ধাইমাকে ডেকে নিয়ে এসেছিল আমার বাপের জন্মের সুখ। যাকে তুই ওই হাসপাতাল না নার্সিং হোম তার নাম ঠিকানাটা দে। মা, তুই ছেলে মানুষই করছো। হতে পারে। আসলে এ সংসারে একজন মানুষ একটা জিনিসকে তার নিজের মতো করে দেখে। যে জিনিসটা কেউ খুব ছোট ভাবে, তুচ্ছ ভাবে, অন্যের কাছে সেটাই হয়তো অনেক বড় বলে, জরুরি বলে মনে হয়। আসলে পৃথিবীতে কে কিভাবে বাঁচতে চায়, কে কিভাবে পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলতে চায়, তারই উপর নির্ভর করে বাবা। তুই ওই হাসপাতাল না নার্সিং হোম তার নাম ঠিকানাটা দে, না জানলে বৌমাকে একটা ফোন কর। অসম্ভব। বিন্নি, ও বিন্নি, বল তোর ওই ছোট ফোনটা থেকে বৌমাকে ধর। না, আমার কাছে তো সেই পুরনো নম্বর। আমার ঘরে ছোট খাতায় লেখা আছে, নিয়ে এসে এই বুড়ো ফোনটা থেকে ধর, কথা আমি বলবো। আশ্চর্য, আমি বারণ করছি। আমি বলছি। আরে আরে মনে হয় তাহের সবজি নিয়ে ঠেলায় করে চলে এসেছে। যাই দেখি ওই শুকনো শুকনো শাক সবজি যদি পাজা করে নিয়ে আসে, কিংবা মনা ছোকরা যদি মোড়া মাছের জঞ্জাল ঝুড়ি বয়ে আনে, একেবারে ও না 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 না, শোন শোন শোন। চলে গেছে, আমি দেখছি। ঠিক আছে, ওইসব জঞ্জালে আমার চলবে না। টাটকা মাছ সবজি দুটোই দরকার। বরং তুই হাসপাতালে যাবার আগে আমাকে একটু বাজার করে দিবি বাবা। আমি? তাছাড়া কি করবে? বিন্নিটা বাজারের কিছু বোঝে? ওসব আমাদের চলে, বাইরের লোককে দেওয়া যায় না। বাইরের লোক? দরকার আছে। কি দরকার আমি তো বুঝতে পারছি না। তুমি আজ নয় কাল চলে যাবে বৃদ্ধাশ্রমে, আর বাজারের শাকসবজি তো আমার দরকার নেই, আমি তো হোম ডেলিভারি নেব। লোক এসেছে।
কে কার কাছে এসেছে? ওই বৌদিদি সেই গানের মাস্টার মশাই, সঙ্গে একটা মেয়ে ছেলে। গানের মাস্টার মশাই মানে শ্রুতিনাথ বাবু, পুরোটা আবার সেই মিটিয়ে নাও বলে প্ল্যান করবে। আমি বুঝতে পারছি না এটা সব প্ল্যান করে করছে নাকি। মানুষ দুটোকে কোথায় দাঁড় করিয়ে রেখে এলি? ভেতরে নিয়ে আয়। আমি ভাবলুম আরাম যদি ভাবা ভাবির কি আছে, অচেনা তো কেউ নয়, বৌমার গানের মাস্টার মশাই। এই সকালে যখন এসেছে নিশ্চয়ই কোনো দরকার আছে। না না, বেনিদি ঠিক করেছে। কেন? আমি এখান থেকে চলে গেলে তারপর আনবে। ভয় পাচ্ছিস? ঠিক তাই মা, আমি জাস্ট আর নিতে পারছি না। আরে মাস্টার মশাই তো এই দাদা বাবুর কথাই জিজ্ঞেস করছিল। বুঝতেই পারছি, সব প্ল্যান প্রোগ্রাম করেই এসেছেন। না, আমার পক্ষে এখন দেখা করা সম্ভব না। যথেষ্ট বয়স হয়েছে শ্রমিক, চুপ করে বসে এখানে। বিন্নি, ওদের ভেতরে নিয়ে আয়। তুমি আমাকে ওদের সঙ্গে কথা বলার জন্য জোর করছো কেন? কারণ তুই ভয় পাচ্ছিস। ভয় না, ভয় নয়, বিরক্তি, একটা অস্বস্তি, একটা। নাহিরি রাধার মুখ নিকুঞ্জ বিহারে, কালো কৃষ্ণ মরে জ্বলে বিরহ অনলে। ওকে আপনি চিনতে পারবেন না দিদি, ওর নাম তরুলতা ক্লিফোর্ড সেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছিল 10 বছর বিষয় বিজ্ঞান। হঠাৎ মাথা খারাপ করে দেশে ফিরে এসেছে সুরের টানে গানের খোঁজে। চুপ করুন না, আপনি কি আমার পরিচয় দিতে এ বাড়িতে এসেছেন? না না শ্রুতিনাথ বাবু, আপনি বলুন, আমার শুনতে বেশ লাগছে। আজকাল কেউ দেশের টানে বিদেশ থেকে ফিরে আসে, তাও আবার এইরকম সমর্থ মেয়ে। তার নামের মধ্যে একটা কি? ক্লিফোর্ড, ওটাও স্বামীর পদবী। সেও আরেক পাগল বিজ্ঞানী। তরুলতাও তো বিজ্ঞানের মানুষ। ওর তো সব কথা বুঝি না, শব্দ তরঙ্গ, অঙ্কের হিসেব, তার সঙ্গে মিলিয়ে খুঁজে চলেছে সুর, তাল, কথা। কখনো রবীন্দ্রনাথ, কখনো লালন। তার মানে তো খুব গুণী মেয়ে। বসুন দাদা, বসুন। আপনার ছাত্রী? কি বলেন? হ্যাঁ হ্যাঁ, উনি আমার মাস্টার মশাই। ওর জন্য আমার বাসার কপাট আমি খুলে রেখে দিয়েছি। আমার ওই বাড়ির চৌকির উপর ছড়িয়ে থাকা হারমোনিয়াম, এসরাজ, তানপুরা, তবলা, পাখোয়াজ সব ওর ব্যবহারের ভরসা দিয়েছি। আমি আর আমার গিন্নি আমাদের ওই 60 বছরের সঙ্গীতের ভাড়ার ঘরের চাবিটা ওকে দিয়ে দিয়েছি। ও যেমন খুশি ব্যবহার করবে, আর তাতেই আমাদের আনন্দ। এমের গুরু হবার ক্ষমতা আমার নেই। ভোরের পাখি গান গায়, বলতে পারিস কে শেখায়? কুলু কুলু নদী বায়, তাল ছন্দ কে শেখায়? বসুন দাদা, বসুন। তরুলতা, এই হচ্ছে শ্রমী চক্রবর্তী। এও তোমার মতো বিজ্ঞান বোঝে, তাই আমার মতো অজ্ঞানের সঙ্গে আর বেশি কথা বলে না। না না, এ কি বলছেন? এ তরুলতা, নমস্কার। তা দাদা, এত সকালে বৌমার কোনো খবর আছে? বৌমা মানে সুরত্না? হ্যাঁ হ্যাঁ। আমি তো তাকে ত্যায্য করেছি অনেকদিন আগেই। সে কি, আমরা জানেন না? স্বাভাবিক। এবারই ছাড়বার আগে এই মন খারাপ বলে গানটা বন্ধ করতে চেয়েছিল, তখন অনেক করে আটকেছিলাম। কিন্তু এবারই ছাড়বার পর আর ওকে ফেরাতে পারিনি। আমার কপাল দাদা, কি মিষ্টি গলা। গতকালই ওর সঙ্গে আমার ফোনে যোগাযোগ হলো। তা ওই আপনাকে পাঠালে? বৌমা আপনাকে পাঠালে? না না, আমি নিজেই এসেছি, স্বার্থটা আমারই। শ্রমী বাবা, তোমার সঙ্গেই আমার একটু দরকার। ক্ষমা করবেন, আমি এখন কোনো আলোচনার মানসিকতায় নেই। কেন, কোনো বিপদ হয়েছে? কৃষ্ণ 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 কৃষ্ণ। আপনি তো জানেন দাদা, বিপদ যখন কামড়ে ধরে তখন কি তাকে এড়িয়ে বাঁচা যায়?
অনেক ভাঙচুর করে রক্ত মাংস খেয়ে তবে সে রেহাই দেয়। তাও কোনোদিন জুটবে বলে মনে হয় না। মা, তুমি তো জানো এসব আলোচনা আমার ভালো লাগে না। মাস্টারমশাই, আপনি যা বলতে এসেছেন একটু সংক্ষেপে বলুন। না, আমি ঠিক বুঝতে পারছি না আমি কি অসময়ে এসে পড়েছি। আসবার আগে আপনি এদের ফোন করেননি? বুঝতে পারিনি, আসলে আমার বয়স হচ্ছে, সাবেক অভ্যেস। চেনা জানা আত্মীয় পরিজনের দরজায় প্রয়োজনে কড়া নাড়তে আগাম অনুমতি নেবার রীতিনীতি শিখিনি রে মা। সরি, আমাদের ক্ষমা করবেন। আমরা পরে আর একদিন প্রি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবো। নমস্কার। শ্রুতিনাথ কাকা, চলুন। কি বলবো শ্রমিক, তুই বুড়ো মানুষ, এতটা পথ এসেছেন, একটু বসবেন না? থাক। হ্যাঁ, আমারই ভাবা উচিত ছিল সুরত্নার পরিচয়ে আমার এ বাড়িতে আসা। তার সরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরাও দূরে সরে গেছি। আজকাল একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের সম্পর্ক তৈরি হয় মাঝে একটা সেতুর বন্ধনে। কোনো কারণে সেই সেতুটা ভেঙে গেলে পরস্পরের কাছে যাওয়া হয়ে ওঠে অগম্য। সত্যি আমাদের ক্ষমা করবেন না? 5টা মিনিট বসে যান শ্রুতিনাথ বাবু। বিন্নি, চট করে দুটো বাতাসা আর 2 গ্লাস জল নিয়ে আয় দেখি। এখন আমি এ বাড়িতে আমার শ্বশুর, শাশুড়ি মা, ভাসুর, যা, ননদ, নন্দাই, সব পুরনো দিনের মানুষগুলো নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। নতুন অতিথিকে এ বাড়ি থেকে কেউ কখনো এভাবে বিদায় দেয়নি। দয়া করে বসুন। আমার খুব খারাপ লাগছে। দয়া করে যাবেন না। বিনি, তুই গেলি? ঠিক আছে, আপনি কি বলতে এসেছেন বলুন। আসলে সুরতনাথ সকালে আমাকে ফোন করেছিল। ও তো বলতেই পারতো যে আপনারা আসবেন। না, সুরত্না কি করে জানবে যে আমরা আজ এখানে আসবো? আর তাছাড়া আমারও জানা নেই সুরত্না আজ তোমাকে ফোন করেছে কিনা। তাহলে আমি এসেছি কারণ সুরত্না আমাকে বলেছে আমি ওকে যে বেনারসি তানপুরা আর অ্যাটলে সাহেবের পিয়ানোটা দিয়েছিলাম সে দুটো এ বাড়িতেই আছে, সম্ভবত আমার ঘরে আছে। যাকে আমার ভয় ছিল অনাদরে অন্য কোথাও হয়তো। আশা করি ঠিকই আছে। বৌমা কি আবার গান শুরু করবে? কি রে, ঘরে দুটো মিষ্টি একরকম নেই। আচ্ছা ঠিক আছে, আমরা তো দুজনে দু রকমের। একটু জল মুখে দাও মা। নামটা ভুলে গেলাম। তরুলতা। সুন্দর না? কি বলছিলেন? ওই তো বৌমা আবার গান শুরু করবে। না দিদি, চেষ্টা তো অনেক করেছিলাম, সুরত্না রাজি হলো না কিছুতেই। আসলে ওই যন্ত্র দুটো আমার কাছে বর্ষা আর বসন্তের দুটো ঋতুর মতো। একটা নানান বৃষ্টি ধারার মতো সুর ওঠে আর একটা ফোঁটা ফুলের ছড়িয়ে পড়া গন্ধে বাতাসে হিল্লোল করে। জীবনে এই দুটো ঋতুকে কি কপাট বন্ধ করে ফেলে রাখা যায়? আপনি কি ওদের নিতে এসেছেন? হ্যাঁ, এই সুর ভেজা গানমানি মেয়েটার হাতে আমি তুলে দিতে চাই। ও তরুলতা চাইছে প্রকৃতির দুর্গম পাহাড়ের শিখর দেশ থেকে অতল সাগরের গভীর প্রান্ত পর্যন্ত সুপ্ত সুরের প্রব্রাজিকা হতে। না, তাই আমি ওই 2 ডানা ওকে তুলে দিতে চাই। বাতাস কেটে শীর্ষভূমি স্পর্শ করবে, আবার জলের গভীরে হালকা শরীরে খুঁজে নেবে সেই প্রান্ত গানের সুরে ছুঁয়ে থাকে যেখানে নীল মরণ লীলা উঠছে তুলে সে। আসলে
আসলে আমি উপযুক্ত কিনা ঠিক জানি না। আমি তো তোমাকে বললাম, তুমি আগে ওগুলো দেখে নাও। শ্রমিক, হ্যাঁ বলুন। কিছু যদি মনে না করো, তরুলতা আজ ওগুলো একটু দেখতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, আমাকে 5টা মিনিট সময় দিন, আমি দেখে পাঠাচ্ছি। এইবার তুমি বৌদিদির কথাটা জিজ্ঞেস করো, কি বলবো? দিদি কি কিছু বলবেন? মানে বৌমা কি আর গান বাজনা করবে না? চেষ্টা তো অনেক করলাম। 5 বছর বয়সে ওর মা সুধীরা একদিনের জ্বরে চলে গেল। ওরা 71-এ পূর্ব পাকিস্তান থেকে এদেশে এসেছিল। ওদের বলে উদ্বাস্তু। সুরত্না গলায় গান পেয়েছিল ওর মা আর বাবার রক্তে। আমার কাছেও গান শেখা শুরু করেছিল 3 বছর বয়সে। আর ওই বয়সেই সুরত্না গিরিজা দেবী আক্তারের গান শুনে বলে দিতে পারত, শুদ্ধ ইমন না, বিশ্বক্ষণারা। এইরকম একজন মানুষ গানের থেকে দূরে আছেন কেমন করে? জানি না। এ কথা আমিও ওকে একদিন জিজ্ঞাসা করেছিলাম। প্রথমে খানিকক্ষণ চুপ করে থেকে তারপর বলেছিল, অসময়ে তো কত মায়ের কোল খালি হয়ে যায়, উপযুক্তভাবে খেতে দিতে না পেরে, চিকিৎসার অভাবে, অথবা হঠাৎ কোনো দুর্ঘটনায়। এই তীব্র বিচ্ছেদের পরেও তো মা মানে একটা মেয়ে বেঁচে থাকে মাস্টার মশাই। আমিও মনে করছি অ্যাক্সিডেন্ট আমার সন্তান হারিয়েছি। কৃষ্ণ 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 কৃষ্ণ, কি ভয়ঙ্কর! এরপর আর আমি কি বলতে পারি? এক বিপদে মেয়েটার রক্ত মাংস সব ছিঁড়ে নিচ্ছে পৃথিবী। ওদের আমার ঘরে নিয়ে এসো। পিনি, যা 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 নিয়ে যা, যান শ্রুতিনাথ বাবু। যাও, তরুলতা ভিতরে গিয়ে দেখে এসো। যাও। আপনি? নতুন করে আমি আর কি দেখবো, তুমি যাও। একটা কথা না, বলছিলাম যে শ্রুতিনাথ বাবু, আপনি আমার ছেলের ব্যবহারে কিছু মনে করবেন না। আরে না না, সবই তো মিটে গেল। হ্যাঁ, শেষ বাঁধনটুকুও তো আপনি নিয়ে যাচ্ছেন। দিদি অভিমান করবেন না, এ বাঁধন কি আমি ছেড়েছি? না, তা নয়। আপনাকে চঞ্চল দেখাচ্ছে, আপনি কি আমাকে কিছু বলতে চান? হ্যাঁ, না, কাজের মেয়েটিও মনে হয় এরকম কিছু একটা ইঙ্গিত দিতে চাইছিল। আপনি তো জানেন এ সংসারে আমার অবস্থা ওই পাড়ার সরস্বতী পুজোর ছেঁড়া নামাবলী গায়ে পুরোহিতের মতন। ওই সবাই নিজের সুবিধের জন্য আমাকে টানাটানি করে, ওই একখণ্ড সংস্কৃত মন্ত্র পড়ে পুজো দিয়ে বিদ্যে অর্জনের স্বপ্নে। আমি ওই স্বপ্নের রেস করার বুক। হ্যাঁ, আমি যদি আপনার কোনো কাজে লাগতে পারি। বলবো? বলো বলো। শ্রুতিনাথ বাবু, আপনি আমার বৌমার কোনো সংবাদ দিতে পারেন? সুরত্না? হ্যাঁ হ্যাঁ। আমি তো কালই ওর সঙ্গে ফোন। কেন, ওর কিছু হয়েছে আমাকে বলেনি তো? ছাই, আমিও কি সব জানি? ওর সঙ্গে যোগাযোগ করেই তো আমি এখানে এলাম। হ্যাঁ, আমাকে কেমন উদাসীস গলায় বলল, ওই তানপুরা হারমোনিয়ামের জন্য, পিয়ানোর জন্য আমার অনুমতি চাইতে এসছেন মাস্টারমশাই। আপনি তো জানেন সে সময়ের কোনো স্মৃতি আমার মধ্যে বেঁচে নেই। আর তারপরেই বলল, তার ছেড়ে গেছে কবে, একদিন কোন হারাবে, সুর হারায়ে গেল পলে পলে। একদিন ডাকবেন, গিয়ে তরুলতাকে দেখে আসবো। বড্ড জেদ, বড্ড জেদ। আপনি কি জানেন আমার বেয়াই মানে বৌমার বাবা হাসপাতালে ভর্তি? না, বলেনি।
মানুষটাকে আর ছেড়ে দেবে? এই শহরে তো ওর কেউ নেই, কোথায় গিয়ে উঠবেন? আপনি কবে পেয়েছেন খবরটা? এই তো দিন কয় আগে। ছি 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 ছি, আমাকে একবার জানালেন না? রাজীব মানে মানে সুরত্নার বাবা আমার বন্ধু, কিন্তু অত্যন্ত শ্রদ্ধার মানুষ। ওর কাছে আমি শিখেছি কেমন করে খুঁজে নিতে হয় এক একটা সুর থেকে এক একটা দেশ, জাতি, সভ্যতার পরিচয়, ভাষা থেকে ঐতিহ্যের পরম্পরা। আমাকে আমাকে তো জানালেন না। শ্রমী জানে? হ্যাঁ, ওকে আমি একদিন পাঠিয়েছিলাম। একদিন? ক্ষমা করুন। লজ্জার কথা কি বলবো শ্রুতিনাথ বাবু, আজকে নাকি ওদের ত্যাগের কাগজে সই করবার দিন। বেআইকে হাসপাতাল থেকে ছাড়বে বলে বৌমা যেতে পারবে না, তা সেই নিয়েও রাগারাগি। আমি 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 দেখছি তো। ওই দেখো, কি মনে হয় মাস্টার মশাই কাকা বৌদিদিকে ফোন করছে। আমি কথা বলবে কার সাথে? বৌদিদির সঙ্গে। কিছু বলবেন? কার সাথে কথা বলছেন? সুরত্নার সঙ্গে। তরুলতার কাজ হয়ে গেলেই আমি এখান থেকে সোজা নার্সিং হোমে চলে যাব। আপনি কিছু বলবেন? বৌমার সাথে একটু কথা বলা যাবে? আপনি কথা বলবেন? আপনার ফোন থেকে, মানে যদি। না 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 না, গান বাজনার প্রতি কারোর গভীর ভালোবাসা না থাকলে এইভাবে যত্ন করে কেউ ইনস্ট্রুমেন্টকে রেখে দেয় না। ঠিক উল্টো, বুঝি না বলেই বোধহয় ভয়ে একটু বেশি যত্ন করেছি। কার ভয়? কি বলছি, কার ভয় এদের এত যত্ন দিয়েছেন? এই লাইন ধরাই আছে, আপনি কথা বলুন। হ্যালো, হ্যাঁ, শোনো 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 শোনো, হ্যাঁ দাঁড়াও, আমি কথা করবো তো। হ্যাঁ, ধরো 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 ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে ফোন করছে মাকে? মার কাছে ওটা কার মোবাইল? আমার দিদির কাছে খবর পেয়ে আমি সুরত্নাকে ফোন করেছিলাম, ওর সঙ্গে কথা বলছো। মা আবার? শ্রমিক, তুমি ও দুটোই ওকে দেখিয়েছো তো? না দেখাবার কি আছে? তরুলতা, চটপট তোমার সিদ্ধান্ত জানাও, আমাকে এক্ষুনি দৌড়াতে হবে। আবার কি হলো? বলছি, তোমার কথাটা বেশি। এখানে কথা শেষ, গানের শুরু মাস্টার মশাই। স্বীকার করতেই হবে, ওই তানপুরার তারে আঙুল ছোঁয়াতেই যেন জেগে উঠল গানের সুরের আসন খানি, পাতি পথে ধারে ও গো পথে। আশ্চর্য, আরেকদিকে এই অধিকার যে অর্জন করেছিল সে আজ গাইছে, তার ছিঁড়ে গেছে কবে, একদিন কোন হারাবে। শ্রমিক, তাহলে বলো তরুলতা ওগুলো কবে নিয়ে যেতে পারবে? যত তাড়াতাড়ি সম্ভব। আপনাকে তো থাকতে হবে মাস্টার মশাই। আমি এখনই কিছু বলতে পারছি না, কারণ আমাকে এক্ষুনি রাজিতের কাছে দৌড়তে হবে। কে? আমাকে পরে বলছি। শ্রমিক, বলুন। আমার খুব খারাপ লাগছে, আমি কিছু জানি না। কাল মেয়েটার সঙ্গে কথা হলো, অথচ না না না, আমারই দোষ, আমারই রাগটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই রাজিতের ভালো মন্দ কিছু আর জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। শ্রমিক, তুমি তো শুনলাম একদিন গিয়েছিলে, কেমন দেখেছো ওকে? আমার তো মনে হলো সারা শরীরে এখন ভাঁটা আটটা। ডাক্তার কি বলছেন? ডাক্তার মানে আমি ঠিক জানি না। জানো না? হ্যাঁ, আশ্চর্য হচ্ছেন। আমার দায়, আমার অধিকার কতটা আছে না আছে আপনি জানেন না? না না, জানি না, জানি না। তাহলে আমার কিছু বলার নেই।
মানুষের সভ্যতার সবচেয়ে বড় দোষ কি জানো? এসব দায় অধিকার বিষয়গুলো আইন করে মোটা মোটা বইয়ে লিখে সব ওই পৃথিবীর মধ্যে ঢুকিয়ে দেওয়া। এই শব্দগুলোর সঙ্গে আরো একটা শব্দ যুক্ত ছিল, বোধ। যে বোধের সম্পর্ক আইনের সঙ্গে নয়, বুকের ভিতরে মনের ভুবন আর মাথার মধ্যেকার সত্য সন্ধানী কোষগুলোর সঙ্গে। তুমি আজ গিয়ে দাঁড়াবে না দায়িত্বের ভয়ে? প্লিজ মাস্টারমশাই। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছা করছে কিসের জন্য আপনারা এত উত্তেজিত? না, আমি ঠিকঠাক বুঝিয়ে বলতে পারি না। আশা করি শ্রমী সব সাজিয়ে বলতে পারবে। শ্রমী, বলো। সম্ভবত আপনি আমার থেকে বয়সে বড়, তাই শ্রমিদা বলেই ডাকছি। অবশ্য বিদেশ হলে নাম ধরে ডাকাটাই স্বাভাবিক ছিল, তবে আমার সম্পর্ক রেখে দাদা, দিদি, কাকা, মাসি বলতেই বেশি ভালো লাগে। আপনি বলুন শ্রমিদা, আমি বুঝতে পেরেছি আপনার চাপা যন্ত্রণার খবর সম্ভবত মাস্টারমশাই জানেন না। যন্ত্রণা? আপনি আমার কিসের যন্ত্রণা দেখলেন? ওই ঘরে। ঘরে? হ্যাঁ, ঘরে। ক্ষমা করবেন, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? তরুলতা, তুমি কেন নিজেকে জড়াচ্ছ এর মধ্যে? মাস্টারমশাই, আপনার প্রতি ওর ব্যবহার আমার ভালো লাগেনি। আবার ওই ঘরে গিয়ে কথা বলে মনে হলো শ্রমিদা এই মুহূর্তে কোনো যন্ত্রণায় ছটফট করছেন, আর তাই আপনাদের পরস্পরের এত ভুল বোঝাবুঝি। না, প্রথম দিন এসেই আপনি আমার ঘরে কি দেখলেন যেটা আমি জানতে পারিনি? আপনি জানেন না সে কথা তো বলিনি। তাহলে আপনার এই বাড়িতে ওই ঘরে তানপুরা আর পিহানা দুটো যেভাবে যত্নে আগলে রেখেছেন, আচ্ছা। তার সঙ্গে তো বুঝতে পেরেছি। আসলে আপনি বলতে চাইছেন আমাদের মতো সঙ্গীত টঙ্গীতে অযোগ্য মানুষ ওইসব মহামূল্যবান জিনিসের যত্ন বোঝে না, তাই তো? ঠিক কথা। আপনারা না এলেও দুটো তো আমি শেষ দরে বেঁচে দিতাম। কি বলছো তুমি? এছাড়া তো আমার উপায় নেই মাস্টারমশাই। আজ নয় কাল মা চলে যাবেন, আমি 2 মাসের মধ্যে চলে যাবো নিউ জার্সি। 1 মিনিট। তরুলতা, 1 মিনিট শ্রমিদা, আমি নিশ্চিত আপনার ইচ্ছের বিরুদ্ধে আপনাকে কেউ জোর করে বিদেশে পাঠাতে চাইছে। তার মানে আপনার বিদেশে যাওয়ার ভিসা তো হয়ে গেছে। সরি, আপনার মতো বিদেশে থাকার দীর্ঘ অভিজ্ঞতা না থাকলেও আমি জানি বিদেশ যেতে গেলে ভিসা লাগে। আপনার ভিসা টুরিস্ট কিংবা স্টুডেন্ট ভিসা নয়। স্বাভাবিক, আমি একটা স্থায়ী চাকরি যেতে বাধ্য হচ্ছেন। না। হ্যাঁ, আর তাই আপনার টেবিলের উপরে পড়ে আছে কাঁচি দিয়ে 3 টুকরো করা পাসপোর্টের পাতাগুলো, ভিসার স্ট্যাম্পের উপরে হিজিবিজি পেনের আঁচড়। আপনি যখন তানপুরা আর পিয়ানোর ঢাকনাগুলো যত্ন করে সরাতে সরাতে আপনার বিদেশে যাওয়ার গল্প বলছিলেন, তখন টেবিলের উপরে ক্ষতবিক্ষত পাসপোর্ট দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। সাধারণত যারা বিদেশে যাবার প্রস্তুতি নেন তারা আমাদের মতো প্রবাসীদের থেকে ওখানকার নানান গল্প শুনতে চান, তথ্য জানতে চান। আশ্চর্য, আমি একবার সে পথে হাঁটেননি, বরং আশ্চর্য। তুমি আর সুরত্না মিলে জীবনটাকে নিয়ে যে কি করতে চাইছো সত্যি আমি কিছু বুঝতে পারছি না শ্রমিক। আজ 7 দিন ধরে সুরত্নার বাবা রাজীব নার্সিং হোমে মেয়েটা একা, অথচ আমাকে একটা খবর জানাবার প্রয়োজন বোধ করলো না মেয়েটা। এটা তোমাদের কিসের চেক? কার উপর চেক? ওই বয়স্ক ভদ্র মহিলা, তোমার মা, বৃদ্ধ রাজীব, তারা কি দোষ করেছেন তোমাদের উপর? কিসের প্রতিশোধ নিতে চাচ্ছ তোমরা আমাদের উপর? বিন্নি, ওরে ও বিন্নি, কোথায় গেলি? কি হয়েছে? এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেশোদ্ধার না করে চট করে শাড়িটা পাল্টে এসো। তোমাকে মাস্টারমশাইয়ের সাথে
তোমাকে নিশ্চয়ই গান শিখতে পাঠাবো না। সুধীনাথ বাবুর সাথে যাবে, উনি যা বলবেন তাই করবে। মানে আমি ঠিক আপনি তো হাসপাতালে যাবেন। হ্যাঁ, নার্সিং হোমে অনেক দূর। জানি আজকালকার ছেলেপিলেদের সাথে কথা বলা দাদা আমাদের ছোটবেলায় জ্বর হলে বার্লি গেলার মতো, শুধু মুখটাই বিস্বাদে হয় না, হ্যাঁ রে মা, পেট মুখও গুলিয়ে ওঠে। আমি অনেক কষ্টে বেআইয়ের সাথে কথা বলেছি, আপনি শুধু একটু সঙ্গে থাকবেন। না, সে ঠিক আছে, কিন্তু বিন্নি তুই গেলি? তোকে একবার বাজার যেতে হবে বাবা। তুমি কি চাইছো বলো তো? কেন? না, একবার বলছো নার্সিং হোমে যা, একবার বলছি বাজার যা, কি চাইছো? আমি চাইছি তোমার মন যেটা চাইছে তুমি সেটাই করো। নার্সিং হোমে গেলে বাজারের ব্যবস্থা আমি করে নেব, আর বাজারে গেলে নার্সিং হোমের ব্যবস্থা আমার হয়ে গেছে, তোমাকে আমি বাজারের ফর্দ করে দেবো। বাজারের ফর্দ মানে? বুঝলে না? না, তুমি আজ নয় কাল চলে যাবে, আর আমি তোমাকে বারবার বলছি আমি যে কদিন আছি কোনো রান্নার ব্যবস্থা করব না। কিন্তু তুমি যাবে কি করে? তরুলতা যে বললো। আমাদের ব্যাপারটা আমাদেরই বুঝতে দিন না। মা, বাজার করে কোনো লাভ নেই। তাহলে তুমি নার্সিং হোমে যাবে? তুমি আজ বৃদ্ধাশ্রমে গেলে আমাকে তোমার সঙ্গে যেতে হবে। না বাবা, আমি এখন কদিন এ বাড়ি ছেড়ে নড়তে পারবো না, আমাকে এখানেই থাকতে হবে। কি বলছো? এরকম খামখেয়ালি করা যায় না। আপনি এই কথা বলছেন শ্রমিদা? প্লিজ প্লিজ প্লিজ, প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে। দিদিকে মানে তোমার মাকে জোর করে বৃদ্ধাশ্রমে পাঠালে? আপনি সব কথা জানেন। না না সুধীনাথ বাবু, জোর নয়, আমি নিজেই যেতে চেয়েছিলাম। আসলে কি জানেন শ্রুতিনাথ বাবু, নদীর গভীরে কিংবা সমুদ্রের বহু দূরে একটা দ্বীপে স্বাধীনভাবে বাঁচার থেকে অনেক মানুষের সাথে জেল হাজতে থাকা বোধহয় বেশি ভালো, তাই যেতে চেয়েছিল। ছেলে বউ যতদিন একসাথে ছিল এ কথা মাথাতেও আসেনি, এখন তাদের মতিভ্রমে আমার মতিচ্ছন্ন। এখনো বাড়ি আমার, কাজে না যেতে চাইলে কেউ কিছু বলার নেই। মা, ওখানে সব টাকা পয়সা দেওয়া হবে। জানি তো, টাকা পয়সা সব দেওয়া হয়ে গেছে, যদি ফেরত দেয় নিয়ে নেব, আর যদি না দেয় জানবো আমি কোনো অপচয় করিনি, একটা ভালো কাজেই আমার টাকাটা ব্যয় হয়েছে। আমি তৈরি। হ্যাঁ সুধীনাথ বাবু, হ্যাঁ ঠিক আছে, এবার বেরোবো। আচ্ছা তরুলতা, শ্রমিক, তাহলে তোমরা ওগুলো কবে নিয়ে যাবো তারিখ একটা ঠিক করে ফেলো। সেসব ওরা ঠিক করে নেবে কোন। তুই দুটো ঝোলা নিয়েছিস তো? ঝোলা? ওই তুমি তো আমাকে আগে বলনি কিছু। এত সব কথা হয়, আসল কথাই ভুলে যাই। ঝোলা নিতে হবে, ঝোলা নিতে হবে। সুধীনাথ দাদা, আপনাকে একবার ভেতরে আসতে হবে। আমি? হ্যাঁ, বিন্নিটা তো আমার মতো মুখ্য মেয়ে মানুষ, কোনো কথা বোঝে না। শ্রমিক গেলে ওকেই বলতুম, কিন্তু সে তো, তাই আপনাকে একটু বিরক্ত করে। না না, বিরক্ত কিছু না, ঠিক আছে চলো। আসুন আসুন, বিন্নি, আয়, 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 আয়। আচ্ছা শ্রমিদা, আপনি এখনো কেন মাসিমাকে বোঝাতে চাইছেন যে আপনি বিদেশে যাবেন? আসলে কতগুলো কাগজ, সইয়া, স্ট্যাম্প মানুষের জীবন নিয়ন্ত্রণ করে বলে আমি মনে করি না, তাই। ও, আপনার কি সব নতুন করে কোনো ইলেকট্রনিক ডিভাইসে রাখা আছে? ও দেশ কালো মানুষদের সভ্যজীব বলে মনেই করে না, তাই পেপারস ডকুমেন্ট ছাড়া কিছুই বিশ্বাস করবে না। দেশটাকে আমি চিনি। আর একটা পাসপোর্ট পেতে আমার কোনো অসুবিধা হবে না। সেই জন্যই ছেলে মানুষের করে পাসপোর্টের পাতাগুলো ভেবে কেটেছেন। আপনি নিশ্চয়ই পাসপোর্ট অফিসে যাবেন, ওখানে মিথ্যা একটা এফআইআর কপি দেখাবেন, ওটা হারিয়ে গেছে বলে। ওই রকমই একটা কিছু করতে হবে। আমার অভিজ্ঞতাটা কিন্তু একদম অন্যরকম। আরে আপনারা ও দেশের সিটিজেন, এদেশে কি হয়? অভিজ্ঞতাটা আমার বাবাকে নিয়ে। কিরকম? কাল ঘাম ছুটে গেছিল প্রমাণ করতে যে বাবা এ দেশের নাগরিক। আমার সব ডকুমেন্টস আছে। কতদিনের? মানে জানেন কি, এদেশের প্রকৃত নাগরিকের পরিচয়ের সন্ধান
কয়েক হাজার বছর পিছিয়ে যেতে চাইছে? মুঘল থেকে শুরু করে শক, পুন, আর্য, পাঠান, এমনকি গ্রিক ধারার জবনে দেশটার মধ্যে মিশে গেছে সভ্যতা সংস্কৃতি থেকে সামাজিক রক্ত সঞ্চালনে। এসবকে বাদ দিয়ে এখন নতুন করে ভারতীয় নাগরিকের পরিচয় সন্ধান চলছে। আপনি কি সঠিক জানেন আপনার পূর্বপুরুষ? কোন বাঁদর থেকে এসেছে? গেছে গেছে, সে তত্ত্ব খারিজ হয়ে গেছে। কোন ধর্ম থেকে এসেছেন? সেজন্যই কি বিদেশ চলে গিয়েছিলেন? পালিয়ে কোন স্বর্গে যাব? বিদেশে? আমেরিকা? ওখানে অনেক আলো, অনেক ঐশ্বর্য, কিন্তু তার আড়ালে এক একটা বছরে প্রায় 29 লক্ষ শিশু অবহেলা, অসম্মান, শারীরিক নির্যাতনের শিকার হয়। 5,000 তার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজনের হাতে খুন হয়। 30,000-এরও বেশি অবহেলায় পঙ্গু হয়ে যায়। কি বলছেন? হ্যাঁ, 10 লক্ষের বেশি শিশু বাড়ি থেকে পালিয়ে যায়। 1 থেকে 15 বছরের শিশু কিশোর প্রায় 50,000 হারিয়ে যায়, তাদের আর খুঁজে পাওয়া যায় না। ও আরও আছে, 10 লক্ষের বেশি শিশু অনাথ আশ্রমে যায়, আর 9 লাখ শিশু ওই দেশটাতে সকাল থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতে বাধ্য হয়। এসব কথা আপনি আমাকে কেন বলছেন? আমি কোথাও যাব না। আমি জানি। আপনি এদেশে এসেছেন কেন? গানের মধ্যে মুখ ঢাকতে? না, কারণ আমি জানি এ বিশ্বে একা কিছু করার ক্ষমতা আমার নেই। যারা বদলের কথা বলেন তাদের চোখের তারায় বিশ্বাসের কোনো আলো খুঁজে পাই না আমি। আমার মনে হয় মানুষের আদিম সৃষ্টি সেই আলতামিরার গুহায় পায়সানের ছবির আগে থেকেই মানুষের গলায় সুর উঠে এসেছিল। কারণ আজও মানুষ, সে যে শ্রেণীরই হোক না কেন, যে কোনো অনুভবে সে গানের কাছেই ফিরে এসেছে। তাই আমাদের মতো কয়েকজন সাদা, কালো, হলুদ, বাদামি রঙের মানুষ সেই গানের সন্ধান করছে। আসবেন, আসবেন আমাদের সঙ্গে? আমি সুরের মানুষ নই। তাহলে ওই তানপুরা আর পিয়ানোকে ভেবে যত্ন করে আগলে রেখেছেন কেন? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? তাহলে আমি মিথ্যে বলিনি বলুন? কি? আপনি বড্ড বেশি যন্ত্রণা পাচ্ছেন একা একা। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। প্লিজ আপনি চুপ করুন। আর একটা লাইন, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর। ক্ষমা করবেন, আমার অনেক কাজ আছে, আমাকে ভিতরে শেষ যেতে হবে। একটা অনুরোধ, ওই বুড়ো মানুষটাকে, মানে আপনার মাকে সত্যিটা জানিয়ে দিন যে আপনি দেশ ছেড়ে কোথাও যাচ্ছেন না। শুনি তো শহরের পাকা পথের বাঁধন হলে কি হবে? আগুয়ানের রাস্তায় বাঁধা আছে হাজারটা, আমি বসবার জায়গা করে রেখেছি। আসুন 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 আসুন। এইভাবে ব্যস্ত হলে তো লজ্জায় পড়ে যাবে। কি যে বলেন, আপনি তো জানেন দাদা, দায়িত্ব কর্তব্যের দুটো হাতই আমার কাটা। মুখের কথার এই অনুরোধটুকু যে রেখেছেন, তাইতেই আমি মস্ত বেঁচে গেছি। সেই কারণে
একদিকে যেমন আত্মসম্মানের কুণ্ঠা আছে, অপরদিকে আপনার কথায় মনে হলো আপনার আমার দুজনের ঘাড়ে অকারণ কতকগুলো বোঝা চাপিয়ে ব্যক্তি মানুষ দুটোকে একেবারে নুয়ে পড়ে মাটিতে মুখ দুটো ঘষে দিতে চাইছিল। আপনার কথায় হঠাৎ বোঝাগুলো এক ঝাঁকুনিতে ফেলে দেবার পর, বিশ্বাস করুন, আগে কোনোদিন এত হালকা, এত নির্ভার আর জীবন স্পর্শের অনুভব পাইনি। সে কি রাজীব, ছেলে মেয়ে দুটোর সমস্যা? না না, ওই বিষয়ে কোনো কথা এখানে আলোচনা হবে না। সেই রকমই তো কথা হয়েছে, তাই না দিদি? হ্যাঁ হ্যাঁ, সেই কথাই থাকবে। শ্রুতিনা, আমি দৃষ্টিহীন, অন্ধ, সহায় সম্পদহীন, দরিদ্র আর ধৃতরাষ্ট্রের মতো নিঃসঙ্গ। তাই এই সময় এই কুরুক্ষেত্র যুদ্ধের আগে, হতাহত দেখবার আগেই আমি মহাপ্রস্থানের পথ ধরেছি। আর আমি বললুম, কুন্তির মতো সে পথ তো আমারও দাদা, আমাকে আপনার সঙ্গে নিন। না না না, এ কেমন জীবন, কেমন যাত্রা, কেমন বেঁচে থাকা? বিচ্ছিন্ন হলেই কি কুরুক্ষেত্র যুদ্ধ থেকে মুক্তি পেতেন ধৃতরাষ্ট্র কিংবা কুন্তী? হত্যা, ধ্বংস, রক্তপাতের দায় অন্তত তাদের থাকতো না। তাই এড়াতে চাইছেন? আপনি বলবেন পলাতক, অভ্যস্ত ভঙ্গিতে বলবেন ভীরু। হ্যাঁ শ্রুতিনাথ, আমরা পলাতক হতে চাই সেই যুদ্ধ থেকে, যা অন্যায় যুদ্ধ। আমার তো মনে হয় সেই সভ্যতার শুরু থেকে মানুষের সমস্ত রকমের যুদ্ধ শেষ বিচারে অন্যায় যুদ্ধ। দেখবেন রামায়ণে এই রাবণ হত্যা থেকে শুরু করে কুরুক্ষেত্রে পাণ্ডবদের জয়, সব কিছুর আড়ালে এক একটা অন্যায় আছে। বিদেশের মহাকাব্য থেকে শুরু করে প্রথম, দ্বিতীয়, দাঁড়ান। সামান্য একটা ঘরের আগুনকে বিশ্বজোড়া অরণ্যের দাবানলের সঙ্গে তুলনা করা ঠিক হচ্ছে রাজীব? আচ্ছা, আমি মুখ্য মেয়ে মানুষ, কিন্তু একটা কথা বড় বলতে ইচ্ছে করছে। হ্যাঁ বলুন। আরে বলতে তো হবেই আপনাকে, তা নইলে আমাকে যে এরা এক পেশে নির্বোধ ঠাউর করবে। আমি তো দেখি না, কিন্তু আপনারা চেয়ে দেখুন, আমার মেয়ে সুরত্না চোখে মুখে বিরক্ত। আপনার পুত্র শ্রীমান শ্রমিক কোথায় জানি না, সেও বিরক্ত। বাবা, কিন্তু আমার প্রশ্ন, উত্তর দেবার দায় তো আমি নিয়েছি মাস্টার মশাই। উত্তরটা কি শুনি? শুধু কথা বলে আমি বোঝাতে পারবো না। তাহলে কি হলো? এত অধৈর্য কেন শ্রুতিনা? শৈশব যৌবনের সময়ের ভাবনা বার্ধক্যে এসে থমকে যায়। এখন সে আগল ভাঙা পথ কতদূর চলতে হবে জানি না, তাই তাড়া করে কোনো লাভ নেই। যাকে বলুন দিদি, কি কথা বলবেন বলছেন, বলুন। কথা নয়, গান। গান? তবে এ তো শুধু জ্যোৎস্না নয়, ফাগুনের চাঁদের দোলা, আপন আলোর স্বপন মাঝে বিভোল ভোলা। শুরু করুন। থামুন, আমি গান করবো, তাও আবার আপনাদের সামনে। এই গান শ্রমির বাপের সংগ্রহের। কোত্থেকে শুনেছিলেন, কে দিয়েছিল, সেসব আর মনে নেই। বৌমা গানটা জানে। ও যদি মা আমি এখন কোনো গান করি না। জানি তো বৌমা, তুমি তো তোমার গান গাইবে না, গাইবে আমার গান। তোমার বাবাকে যেমন চোখের অভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় হাত ধরে নিয়ে যাও, আমারও তো সেই দশা। আমাকেও তুমি হাত ধরে নিয়ে যাবে। কিন্তু 1 বছরের ওপর আমার গান বন্ধ। হ্যাঁ, ক্ষতি নিশ্চয়ই হয়েছে, কিন্তু তাই বলে তুই একেবারে পারবি না সেটা বোধহয় সত্যি না। থাক, ওকে জোর আমি করব না। ভেবেছিলাম আজকালকার মেয়ে এটুকু পারবে। একদিন সন্ধেবেলা শ্রমির বাপ আলু থালু বেশে উঠোনে এসে দাঁড়ালে, বললে, এক্ষুনি চলো শ্রীনন্দী, তোমার বাবা আর নেই। মনে হলো অন্ধকার থেকে 1000টা বিষ মাখা তীর
আমার দেহে ঢুকে গেল। আমি জ্ঞান হারালাম। জ্ঞান ফিরতে উনি বললেন কি করবে? আমি বলি যাব, তবে একটু ঠাউর করতে হবে। উনি বললেন কেন? আমি বলি ঘরে 9 মাসের শিশুটি রয়েছে, তাকে দুধ খাইয়ে তবে ঘর ছাড়তে পারে। তাই করেছিল। মেয়ে মানুষকে এভাবে 2 ভাগে 3 ভাগে নিজেকে ভাঙতে হয়। পুরুষকেও ভাঙতে হয়, এটা প্রকৃতি। এবং এটাই বিজ্ঞান, এটা ধর্ম সঠিক অর্থে আচরণ, এটাই সামাজিক বোধ। কেউ যদি ভাঙতে না চায় তবে থাক। আমি কথাগুলো মনে করে কি গান? ওই যে বৌমা, মাঝি পাটনির সাগর নদীর গানটা। ও আমি বরং বিন্নিকে চা জল দিতে বলি। এত দূর এসেছেন, শুধু কথাই কয়ে চলেছি। ওই যে বললাম, এই বয়সে আর ধৈর্য হারাবেন না। ও মাঝি তো ও মাঝি তোর ছোট্ট ডিঙা কোন পথে যে ভাসে। ও মাঝি তোর ছোট্ট ডিঙা কোন জলেতে ভাসে। শোনো পাটনি, জানিস নাকি টুকরো জলে নদীর সীমা সাগরে ভাঙে, এই জলেতে ভাসে। মাটিতে যায় গভীর জলে আকাশ মেঘ হেলে। মাটিতে যায় গভীর জলে আকাশ মেঘ খেলে। ও পাটনি আমার নদী তোর বুকেতে বাঁচে, এই জলেতে ভাসে। ও মাঝি তোর ছোট্ট ডিঙা। দারুণ 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 দারুণ। আমার আর কোনো তর্ক নেই। সত্যি? হ্যাঁ, এই গানটা শুধু আপনার যুগ থেকেই জোরালো করেনি। দীর্ঘদিনের পাহাড়ি ঝর্ণার বুকে আটকে থাকা পাথরটাকে ভেঙে স্রোতস্বিনী এই রুক্ষ ফাটা জমি মাটিকে একেবারে নরম করে দিল। এই ঘরে নতুন করে এলেন, আমি তোমার কথাই মনে হয়েছিল। তবে কিছুটা যে দ্বিধা ছিল না, সে কথা স্বীকার না করলে মিথ্যাচার হবে। দ্বিধা? আমি তো জানি আপনার ত্রিনয়ন আছে। জানেন, এই ঘরে কেউ এসে উপস্থিত হলে তার আঘাতে বাতাস তরঙ্গ তুলে আমাদের স্পর্শ করে। আপনার কথায় সেটাই হয়তো আমাদের ত্রিনয়ন। ওই বাতাস তরঙ্গে লেগে থাকে মানুষটি প্রবেশের একটি রূপ, অস্থির, শান্ত, দ্বিধা, প্রত্যয়। আমরা সেটাই বোঝবার চেষ্টা করি। বিরূপ মন নিয়ে না এলেই তো ভালো হতো। আশ্চর্য, আমার এক কথায় শ্রমিক তানপুরার আয়োজন করে দিয়েছে। এবং এবং আমি বলেছি সুরত্না গান করবে। শ্রমিক সুরত্না? আজ আমি তোমাদের প্রতিবন্ধক হয়েছিলাম
ডিভোর্স পেপারে সাইন করবার কাজে। হঠাৎ তোমার মা আমাকে মুক্তি দিয়েছেন, আর মুক্তি সেই সঙ্গে তোমরাও পেয়ে গেছো। কাজটা তোমরা চাইলে করে আসতে পারো। আচ্ছা আচ্ছা, ওদের ডিভোর্সের জন্য আপনারা এত জোরাজুরি করছেন কেন? কিছু কিছু গাছের পাকা আম আছে শ্রুতিনাথ বাবু, যারা আপনা থেকেই বোটা খসে টুক করে মাটিতে পড়ে, আর বাকিদের ক্ষেত্রে গাছের ডাল ধরে জোরে জোরে নাড়া দিলে তবে তারা মাটিতে পড়ে। কোনটে যে কি হয় সেসব আমরা জানি না শ্রুতিনাথ বাবু। শ্রমিক, তুমি নিশ্চয়ই বিরক্ত হয়েছো তোমাদের সম্পর্ক ভেঙে যাবার পরেও তোমার মায়ের প্রস্তাবে আমি এ বাড়িতে এসে হাজির হয়েছি। সুরত্নাও এই ব্যবস্থা চাইনি, আমি কিন্তু দ্বিধাহীনভাবে এ বাড়িতে এসে দাঁড়িয়েছি। তুমি বিদেশ যাবে, সুরত্না হোস্টেলে। আমরা যদি 70 দুটো মানুষ একসঙ্গে হয়ে আমাদের বেঁচে থাকবার সীমানার ধারে একটা কুটির করি, অনেকটা সেই দুর্গম পাহাড়ি পথে যাত্রীদের আশ্রয় দেবার একটা চটি, আমরা নিঃসঙ্গ নির্জনতায় হারিয়ে না গিয়ে তোমাদের পথ থেকে সরে দাঁড়িয়ে অপেক্ষা করলাম অচেনা যাত্রীদের জন্যে। আমি যাচ্ছি, সময় হয়ে গেছে। অ্যাডভোকেটের বাড়ি এখান থেকে পৌঁছতে দেরি হয়ে যাবে। সরি, আমি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিয়েছি। সে কি? কেন? এখানে কি হবে, কত দেরি হবে তা তো জানা ছিল না। তবে এখন একটা ফোন করে দেখতে পারি। ঠিক আছে, আমি অপেক্ষা করব, খবর পেলে সময় মতো পৌঁছে যাব। বাবা, আমি তোমাকে কি বলবো জানি না, কিন্তু আমার পক্ষে এখানে যোগাযোগ করা আর সম্ভব নয়। আমি যাচ্ছি, আমি আসছি। কোথায় যাচ্ছ? সেই হোস্টেলে? হ্যাঁ। অপেক্ষা করবে একটা খবরের জন্য? এছাড়া তো আর কোনো উপায় নেই। শ্রমিক, তুই অপেক্ষা করবি উকিলের একটা ফোনের জন্য? তাই করতে হবে। আজকে যদি সময় না দেন, এরপরে যেদিন ডেট দেবেন সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু আমরা যে আর অপেক্ষা করতে পারবো না। মানে? ওই যে বেয়াই বললেন এ বাড়িতে কাজ শুরু হয়ে যাবে। বিন্নি, ওরে ও বিন্নি। এই তো বলো। হ্যাঁ শোনো, ভাত তো তুমি রান্না করেই নিয়েছো, আমি ডাল ভাজা আর মাছটা করছি। দাদাবাবু 2 রকমের মাছ এনেছে, দুটোই কি এবেলা হবে? ও কথা শোনার জন্য তোমায় ডাকিনি মুখ পুরি। শোন, তোর ঘরে যে আধবুড়ো বরটা রয়েছে তাকে খবর দে দেখি। ও মা ও মা ও মা, আরে সে লোকটা তো অচল, তাকে দিয়ে কি হবে? মুখপুরি, তোকে আমার সাথে রেখেছি কেন? সংসারে তুই বাতিল বলে। সেই অচল মানুষটা তোর সাথে আটকে আছে। কোমরে গোজা কড়ি নেই, হাসপাতালের পয়সা নেই, একটা ফালতু লোক বলে। ওকেই আমাদের দরকার, বেআইয়ের সাথে থাকবে। উপযুক্ত সঙ্গী আমার। বাতিল বয়স্ক মানুষদের আকাঙ্ক্ষার কল্পনা যন্ত্রপাতি সব বিকল হয়ে যায়। যে স্বপ্নটুকু বেঁচে আছে বলে মনে হয়, তার জন্ম জমির ফসলের আলে আগাছার মতো। ওকে দিয়েই আমাদের কাজ চলবে। ভাবনার কোনো তলকুল কিছুই পাচ্ছি না। মাস্টার মশাই, আমার এই বাড়িটারও অনেক বয়স হয়েছে। এই বাড়ির মেঝেতে দেওয়ালে কত চেনা জানা জ্ঞাতি গোষ্ঠীর পায়ের ছাপ, হাতের চিহ্ন লেগে রয়েছে। এই বাড়িটাকে আজ বাতিল করতে চাইছে আমার ছেলে বৌমা। ওরা হয়তো অন্য কোনো জায়গায় অন্য কোনো ঘর বাড়ির সন্ধান পেয়েছে, কে জানে। কিন্তু আমাকে এসবের মধ্যে। দাঁড়াও, কথা ছিল নৌকোর পালটা তুমি তুলে ধরলে, হালটা ও ধর। দুজনেই নৌকোটাকে বাতিল করতে চাইছো। তা মাস্টার মশাই, আমার এই বাতিল বাড়িটাকে ভাবছি তীর্থযাত্রীদের একটা আস্তানা বানাবো। তীর্থযাত্রী? মা,
যা বলছো ভেবে বলছো? হ্যাঁ বাবা। তা কোন ধর্মের আশ্রম হবে এটা? সেসব অত বলতে পারবো না। বেআইকে আমি যখন প্রস্তাব দিলাম, অনুরোধ করলাম এ বাড়িতে এসে থাকার জন্য, তখন উনি শর্ত দিলেন এ বাড়িতে এসে থাকতে পারি যদি দুটো ছেলে মেয়েকে আশ্রয় দেন। আমি বলি তারা কারা? আমাদের মতো বুড়ো বুড়ি? উনি বললেন না, দুটো সভ্যতার জঞ্জাল। কি? সভ্যতার জঞ্জাল, দুটো কম বয়সী ছেলে মেয়ে। যেমন শুনি হাত ফোনের তাড়ায় তাড়ায় এ শহর থেকে উড়ে যাচ্ছে হাজার হাজার চড়ুই, ফিঙে, বাবুই, এদেরও সেই দশা। আমি বলি ওদের ডাকুন, আমারও যে বাঁচার বড় শখ দাদা। তাই কোন ধর্ম তা বেআই বলতে পারবে। এ ব্যাপারে আমার মতামতের কোনো দাম থাকবে না। তুমি তো সাগর পারে তীর্থের সন্ধানে যাচ্ছ বাপ আমার। আমার তীর্থটা নাই বা নষ্ট করলে? ওই যে বলছিলে তুমি আর বৌমা কোন ত্যাগের কাগজে সই করতে যাবে, দেরি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। এখন ডিভোর্সটা না হলে তোমারই সব থেকে বেশি অসুবিধা। সত্যি কথা, বাড়ির সামনে প্রবেশ পথের সেতুটাই যদি ভাঙা থাকে তবে তো বাড়িটা আপনিই বাতিল হয়ে যাবে। বরং ঘুর পথে বিকল্প ব্যবস্থা করলে মানুষ ভরসা পাবে, ভাঙা সেতুটা আর ভয় দেখাতে পারবে না। বাইরের দৌড় তো কেউ দেয়নি মনে হয়। অবিন্নি দেখ দেখি কে এলো। একই তরুলতা, তুমি ফিরে এলে। তোমার কি আজকেই সব নেবার কথা, নিয়ে যাবার কথা? না না মাস্টার মশাই, সুরতদার সঙ্গে নার্সিং হোমে কথা হচ্ছিল। ও আমাদের ওয়ার্ল্ড মিউজিক অ্যাট হোমে থাকতে চায়। হঠাৎ একটা খবর পেয়েছি আমার একজন সঙ্গী দরকার, তাই ভাবলাম সুরতনা গানের মানুষ, আর আমারও তো এখনো পোশাকে বিদেশি ধুলোবালি লেগে আছে। এই কাজটা একটু গ্রামের ভিতরের দিকের কাজ, সুরতনা স্থানীয় পালসটা বুঝবে, সেই জন্যই ওকে। কোথায় যাবে এখন? বলছি। আচ্ছা সুরতনা, আপনার নিশ্চয়ই পাসপোর্ট আছে, মানে আপনি ওটাকে নষ্ট করেননি? হ্যাঁ, কিন্তু আরে পাসপোর্ট খামোখা কেউ নষ্ট করে না, কিন্তু তুমিই যাবে কোথায়? প্রথমে বাংলাদেশের কুষ্টিয়া, তারপর সেখান থেকে ছেউরিয়া গায়ে আখড়ায়। লালনের আখড়ায়? কিন্তু সে তো শুনেছি গোড়া মৌলবাদীদের হাতে। জানি, কিন্তু লালনকে মাটির তলায় কে আটকে রাখবে বলুন? তুমি কি লালন উৎসবে যেতে চাইছো? না না, সাধু সঙ্গের মেলায়। উদ্দেশ্য অবশ্য ভিন্ন। শুনেছি সেখানে একজন ফকিরে না দেখা একটা খাতার সন্ধান পেয়েছে। মন বলছে ছুটে যায় সেখানে, একবার দেখতে হচ্ছে রবি ঠাকুরের হাত পড়েছে কিনা। সুরতনা, আপনি পারবেন তো? আসলে এখন কলকাতা ছেড়ে সম্ভব নয়। কেন? মেসোমশাই তো এখানেই থাকবেন শুনলাম। তরুলতা, তুমি জানো না সুরতনার ডিভোর্সে? মাস্টার মশাই, সুরতনার কাছে। আচ্ছা, আপনাদের মধ্যে ডিভোর্সটা ফাইল করেছেন? আশ্চর্য, আপনাদের নিশ্চয়ই মিউচুয়াল। হ্যাঁ। কাজটা কে করেছেন? শ্রমিক। না, আসলে আজকেই দিনটা ঠিক করেছিলাম, অ্যাডভোকেটের চেম্বারে গিয়ে মিউচুয়াল ডিভোর্স ফাইলে সই করব। তাহলে এতদিন 1 বছর তুমি কি করলে? অপেক্ষা। তুমি তো কাগজপত্র কিছু বোঝো না, বলতে পারো সেই সুযোগটাই নিয়েছি। কিসের জন্য? আগে হলে তোমার বিদেশ যেতে সুবিধা হতো। শ্রমিদা তো বিদেশে যাবেনই না। কিন্তু ও তো বিদেশ যাওয়ার জন্য চাকরি। পাল্টা চাকরি আমি পেয়ে গেছি। আশ্চর্য। তরুলতা, মাস্টার মশাই, একটা ঝড় প্রকৃতি থেকে যেমন সাজানো ঘর বাড়ি লন্ডভন্ড করে দেয়, তেমনই বিয়া বুড়ো করে দেয়। এ বাড়িতে আসবার আগে আপনি ছোট্ট একটা ইঙ্গিত দিয়েছিলেন। আমি বাধ্য হয়েছিলাম এ বাড়িতে এসে ভেতরের ঘরে ঢুকতে, আর সেইখানে দেখলাম ঝড়ের দমকা আঘাত করেছে দেওয়ালে দেওয়ালে। আমি যে দূর বিদেশ থেকে শুধু গান আর ধনীর মানুষের কাছে ছুটে এসেছি মাস্টার মশাই। কবির গোসাইয়ের গান শুনেছেন? মানুষ হয়ে
মানুষ মানো, মানুষ হয়ে মানুষ জানো, মানুষ হয়ে মানুষ চেনো, মানুষ রতন ধন, করো সেই মানুষের অন্বেষণ। তার মানে কি ওরা পরস্পরকে চিনতেই পারেনি, পরিচয়টুকুও হয়নি? বেয়াই, পরিচয় সিন্ধুকের চাবি। বিয়ের পর কষ্ট করে ছেলে মেয়ে দুজনকেই খুঁজে নিতে হয়, না হলে সিন্ধুকে ধুলো জমবে। আমার মেয়েটা সুরত্না বোধ হয়। হ্যাঁ, কাঁদছে, কিন্তু কেন কাঁদছে বলতে পারবে না, কারণ ওরা কোনো কিছুরই কোনো কারণ জানে না। যেমন এই ছেলেটা জানে না কোথায় এসে দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে। দোষ কি শুধু একটা প্রজন্মের? সঠিক লক্ষ্যে আমরাই কি আঙুল তুলতে পেরেছি? মেসোমশাই, 1 মিনিটে আমরা যেমন গোটা বিশ্বের মানুষের সঙ্গে কথা বলতে পারি, তেমনি 1 মিনিটে অন্যদিকে বিশ্বে অনাহারে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। কেন বলতে পারেন? চুপ, একেবারে চুপ। কি হলো? আমি কি ভুল কিছু বললাম? বুঝেছি বাছা, তোমাদের মতো মানুষের ঠিক ভুল বিচারের ক্ষমতা আমাদের মতো মুখ্য মানুষের নেই। কিন্তু সব কিছু বাপ মায়ের ঘাড়ে ঠেলে দাও কেন? তোমাদের কোনো বিচার নেই, লেখাপড়া করা মাথা নেই, আলো আঁধার দেখবার চোখ নেই, শুধু কান্না। কেন কেন বৌমা এখানে কাঁদবে? শহরের বড় বড় বাড়িগুলোর আড়ালে নিজেদের লুকিয়ে রাখতে চাইছো? আমার বাবা বলতেন, মানুষ পৃথিবী থেকে জমি কেড়ে নিয়েছে, যেদিন সে প্রকৃতিকে সব জমি ফেরত দেবে সেই দিনই তার মুক্তি। আমরা মুখ্য দল অন্যায় করলে এরা আরো বড় অন্যায় করেছে। এ কান্না আমার সহ্য হয় না। দিদি, রাগের আগুনে যে নিজের ভাবনাটুকু পুড়ে ছাই হবে, তার বেশি কিছু করা যাবে? কি করবেন সুরত্না? ওকে নিয়ে যেতে চাইছো? আপনার আপত্তি আছে? 1 ফোঁটা আপত্তির চন্দামিত্তির আমার কোষাকুষিতে নেই। কিন্তু শ্রমী যাবে কোথায়? আমি যাব মানে? এ বাড়িতে আর কোথার থেকে ঠাঁই হবে বলো? এক ঘরে বেয়াই থাকবেন, এক ঘরে আমি, তারপর বিন্নির বরটাকে আসতে বলেছি, তারপরে আবার বেয়াইয়ের লোকজন। না না, তোমাদের অন্য কোথাও ঠাঁই করতে হবে। কি বলছো? শোন, তুই আর তোর এই ত্যাগ না হওয়া বউ আগে ঘর বাঁধার কৌশলটা শিখে আস। তরুলতার সাথে কুষ্টিয়ে যাচ্ছে বৌমা, তুইও দূরে কোথাও চলে যা। শুধু মানুষের ঘর সংসার দেখলে হবে না, বাবুয়ের বাসা, চড়ুই, মৌমাছি, উই পোকা, ইঁদুর, এদের সবার ঘর গেরস্থালি দেয়। শুধু বাড়ি থাকলেই ঘর হয় না, ঘরটাকে চিনে নিতে হয়। তাহলে দেখবি পরিচয় সিন্ধুকের বন্ধ চাবিটা ঠিক হাতে পেয়ে যাবে। বিয়াই, বিয়াই, আপনার লোকজন কখন আসবে? সময় হয়ে গেছে, এবার চলে আসবে। তাহলে তোর সময় নেই, তাড়াতাড়ি করো তোমরা। অভিনী, যা যা যা, তোর ওই আধবুড়ো বরটাকে নিয়ে আয়। তরুলতা, এক্ষুনি বৌমাকে নিয়ে বেরিয়ে পড়ো। স্বামী, বাবা, জামা কাপড়গুলো গুছিয়ে নে। তুমি আমাদের তাড়িয়ে দিচ্ছ? উপায় কি বলো? বাড়িটাকে তো আমায় গুছোতে হবে। ওই যে বললুম, তীর্থযাত্রীদের পান্থশালা হবে, এখানে বাড়তি লোকের ঠাঁই হবে কি করে বলো? আশ্চর্য। বেয়াই, আপনি কি চুপ করে থাকবেন? আমার এই দৃষ্টিহীন চোখ কি দেখছে জানেন? একটা সর্ষে দানার মতো ছোট্ট বীজ, তার এক প্রান্ত চাইছে মাটি ভেঙে আকাশের দিকে উঠতে, আর অপর প্রান্ত মাটির গভীরে ছড়িয়ে দিতে চাইছে তার শিকড়। মাটি কাঁপছে না, নিঃশ্বাসের স্পন্দনে সুর তুলতে চাইছে। আর তানপুরা আর পিয়ানো আপনারই থাকবে, যখন খুশি এসে সুর তুলবে।